বাহ বাহ, বর পেয়ে আমাকেও ভুলে গেছিস। এই তোর বেস্ট ফ্রেন্ডের নমুনা? বেঈমান, ঠকবাজ। আমার বিয়েতে আসার প্রয়োজনবোধটুকু করলি না তুই? এতবার করে বললাম তবুও শেষ পর্যন্ত তুই এলি না। কথাটা বলে ওপর পাশ থেকে হালকা দম ফেলল মেঘা। আমি মৃদু গলায় বললাম, এভাবে এক নিঃশ্বাসে কেউ কথা বলে? এভাবে যদি মরে টরে যাস তখন? সব দোষ তো আমার ঘাড়ে এসে পড়বে। তোর বর বলবে আমার সাথে কথা বলার জন্য তোর মৃত্যু হয়েছে। ব্যাপারটা কতদূর গড়িয়ে যেতে পারে ভেবে দেখিছিস? চোখ বড় বড় করে। সিরিয়াস অনু, কথা কি করে ঘুরিয়ে ফেলা যায় সেটা তোর কাছ থেকে শিখতে হবে। হোয়াটেভার, আজকে আমার বউভাত। সেটা তুই নিশ্চয় জানিস। তোকে আজ আসতেই হবে। নো মোর এক্সকিউজ। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভার গলায় বললাম, এসব বিয়ে বাড়ি আনন্দ করতে আর ভালো লাগে না আমার মেঘু। আমার যেতে বিন্দুমাত্র ইচ্ছে করছে না। বাপি স্ট্রোক করেছে, আর এখন অর্ধপঙ্গু হয়ে গিয়েছে। এই অবস্থায় কি করে এনজয় করব আমি? বাপির কথা বলতেই আমার চোখের সামনে বাপির একটা হাস্যোজ্জ্বল প্রতিচ্ছবি যেন জ্বলজ্বল করে উঠল। সাথে সাথে চোখ থেকে এক ফোঁটা পানি এসে হাতে পড়ল। মেঘা ওপাশ থেকে যেন খানিকটা শান্ত হয়ে গেল। ও চিন্তিত গলায় বলল, কি বলছি সোনু? আঙ্কেলের এই অবস্থা আর তুই এখন জানাচ্ছিস? তোকে জানানোর কম চেষ্টা করেছি? তুই তো সেই এক কথাতে পড়ে থাকিস যে তোর বিয়েতে যেতেই হবে মানে যেতে হবেই। মেঘা অনুতপ্ত হয়ে আমায় বলল, সরি রে, আসলে বুঝতে পারিনি। আজকে সন্ধ্যাবেলার ইভেন্টে তুই চলে আয় তোর বরকে নিয়ে। এখানে এলে তোর ভালো লাগবে, তোর মনটা ভালো হয়ে যাবে। না রে, যেতে পারবো না। তার ওপর আয়াসের হসপিটালে ডিউটি আছে অনেক। মিথ্যে বাহানা। ওপাশ থেকে মেঘা কিছু বলল যা আর শুনতে পেলাম না, কারণ আয়াস আমার হাত থেকে ফোনটা ছো মেরে কেড়ে নিয়েছেন। আমি ভ্রু যুগল কুঁচকে উনার দিকে তাকাতেই উনি চোখ গরম করে আমার দিকে তাকালেন। তারপর কানের কাছে ফোনটা নিয়ে গলা খাকারি দিয়ে শান্ত ভয়েজে বলতে শুরু করলেন, হ্যালো মেঘা, আমি বলছি তোমার জিজু। তুমি টেনশন করো না, আমি আজকে আনিশাকে নিয়ে যাব ইভেন্টে। আমি চিল্লিয়ে কিছু বলতে গেলে আমার ঠোঁটে ওপর আঙ্গুল রেখে ইশারায় চুপ থাকতে বললেন আয়াস। ওপাশ থেকে কোনো কথা শুনে মুচকি মুচকি হাসলেন উনি। তারপর বললেন, ঠিক আছে, তোমার বান্ধবী আজ যাবে। কথাটা বলে ফোনটা কান থেকে সরিয়ে কেটে দিল। আমি দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে মুখ বাঁকিয়ে বললাম, এটা কি হলো? আমি যাব না একদম। আমি যখন বলেছি তুমি যাবে তার মানে যাবে। কতদিন ঘরের কোনায় থাকবে? নিজের মনটা ফ্রেশ করা প্রয়োজন তোমার, বুঝেছ? আমার আজ তেমন ডিউটি নেই, তাই বিকেল 5টায় যেন তোমায় রেডি দেখি। আমি তীক্ষ্ণ চিৎকারে বললাম, আমি যাব না, আমি কিছুতেই যাব না। কথাটা বলে বেডে ধপ করে মুখ ফুলিয়ে বসলাম আমি। আয়াস ড্রেসিং টেবিল থেকে গাড়ির চাবি নিয়ে চাবি ঘুরাতে ঘুরাতে বললেন, ঠিক আছে যেও না, বাট আমি যাব। ওখানে কত সুন্দর সুন্দর মেয়ে থাকবে, আর আমিও তো কম সুন্দর নই কি বলো? আমাকে ঠেলে ওরা আমার দিকে নজর দিল, কিন্তু কিছু করার নেই বলে দিলাম। মনে যেন থাকে যেন তুমি যাবে না বলেছ। কথাটা বলে ঘর শীষ বাজাতে বাজাতে বেরিয়ে গেলেন আয়াস। আমার ফুলানো মুখটা যেন বেলুনের ন্যায় চুপসে গেল। এসব কথার মানে কি ছিল? তার মানে আমি উনার পাশে না থাকলে উনি অন্য মেয়ের ওপর নজর দেবেন?
উনার কথাগুলো যেন আমার গায়ে জ্বালা ধরাতে শুরু করল। দুম করে উঠে দাঁড়ালাম আমি। চেঁচিয়ে বললাম, নিজেকে খুব সুন্দর মনে করেন? মোটেও সুন্দর না আপনি, অসভ্য লোক একটা। বিকেলে ড্রেসিং টেবিলের সামনে বসে রেডি হচ্ছি আমি। কানে ইয়ার রিং লাগিয়ে চুলগুলো ছেড়ে দিলাম। কপালে বেগুনি রঙের টিপ দিয়ে হাতটা পিঠের পিছনে দিয়ে ব্লাউজের ফিতা লাগানোতে ব্যস্ত হয়ে পড়লাম আমি। কিন্তু ফিতাগুলোও বড়ই অবাধ্য। না আমার হাতের নাগালে আসতে চাইছে আর না সুন্দর হয়ে বাঁধতে চাইছে। রাগে ফোঁস ফোঁস করতে শুরু করলাম আমি। হাতটা ব্যথা করতে শুরু করল। হাল ছেড়ে দিয়ে হাতটা সামনে নিয়ে এলাম। হঠাৎই পিঠে কারো ঠান্ডা স্পর্শ পেয়ে চমকে আয়নার দিকে তাকালাম। আয়নায় স্পষ্ট আয়াসকে দেখা যাচ্ছে। উনি আস্তে আস্তে হাত দিয়ে আমার পিঠে যেন বিচরণ করছেন। আমার সুরসুরি লাগছে, তাই নড়ে নড়ে উঠছি আমি। আমি বিরক্তির দৃষ্টিতে উনার দিকে চেয়ে বললাম, কি হচ্ছেটা কি? উনি নিজের কাজে অটল থেকে আমার দিকে না তাকিয়েই বললেন, কি আবার হবে? ব্লাউজের ফিতা লাগিয়ে দিচ্ছি। কি করছেন সেটা কি বুঝতে পারছি না আমি? হেল্প করতে পারলে করুন, নয়তো সরুন, আমি একাই পারব। নাক ফুলিয়ে, ওকে আমি লাগিয়ে দিচ্ছি। কথাটা বলে ফিতা লাগিয়ে দিলেন উনি। তারপর খানিকটা হেলে আমার গালের সাথে গাল লাগিয়ে এক গাল হেসে আমার গালে নিজের ওষ্ঠদ্বয় লাগিয়ে বললেন, বিউটিফুল। ডু ইউ নো, তোমাকে যেই সাজেই দেখি না কেন বারে বারে তোমার প্রতি যেন নতুনভাবে ভালোবাসা জন্মায়। নতুন করে ভালোবাসতে ইচ্ছে করে মায়াবিনী। আমি লজ্জায় কুকিয়ে গিয়েও আবারও হঠাৎ করে মনে যেন দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। ফিচেল গলায় বললাম, সিরিয়াসলি? আমার তো মনে হয় না। যদি এতই ভালোবাসতেন তবে আজকে সকালে ওসব লুচুমার্কা কথাবার্তা বলতেন না। কি লুচুমার্কা কথা বলেছি আমি? কপাল ভাঁজ করে। তো বলেননি? ওখানে কত সুন্দর সুন্দর মেয়ে থাকবে। আমিও তো কম সুন্দর নই বলো। ব্লা ব্লা ব্লা। আহা কি রূপের বাহার! এখন এসে ভালোবাসা দেখাচ্ছেন? দরকার নাই কোনো ভালোবাসার। আমার কথায় শব্দ করে হাসলেন আয়াস। উনার এই সুন্দর হাসিতে আমার রাগ যেন পাহাড় ছুঁয়ে গেল। রাগে দাঁত কিরমির করতে লাগলাম আমি। উনি আমার বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে নিলেন। উনার কপালের সাথে আমার কপাল ঠেকিয়ে আমার গালজোড়া আলতো করে ধরে নেশা ধরানো কণ্ঠে বললেন, আই লাভ ইউ নিশা পাখি। আমার নিশা পাখি বুঝি অভিমান করেছে? সে জেলাস ফিল করছে আজকাল আমার জন্য? তার বুঝি ভালোবাসার প্রমাণ চাই? নো প্রবলেম, আমি যে তোমাকে কতরকমভাবে ভালোবাসতে পারি সেটা না হয় রাতেই দেখলে। এখন একটা ট্রেলার দেখানোই যায় কি বলো? কথাটা বলে ভ্রু নাচালেন উনি। আমি চোখ ছোট ছোট করে বোঝার চেষ্টা করলাম আসলে উনি কোনো ভালোবাসার ট্রেলারের কথা বলছেন। আমার ঠোঁটের কাছে নিজের ঠোঁট এগিয়ে আনতেই উনার ঠোঁটের সামনে নিজের হাত দিলাম আমি। ঢক গিলে বলে উঠলাম, নো নিড। এখন দেরি হয়ে যাচ্ছে, এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে নিন। বাধা না দিলেও চলছিল না? বাঁকা চোখে তাকিয়ে আমি কিছু না বলে একটা ভেঙচি কাটলাম। উনি আমার গাল টিপে ওয়াশরুমে চলে গেলেন। সঙ্গে সঙ্গে আমি খিলখিল করে হেসে দিলাম। উনি ওয়াশরুম থেকে বেরিয়ে ঝটপট করে রেডি হয়ে নিলেন। আমার সঙ্গে ম্যাচিং করে একটা বেগুনি আর গোল্ডেন কালার শেরওয়ানি পরলেন। চুলগুলো সুন্দর করে একপাশ করে স্টাইলিশ করে তুললেন। হাতে গোল্ডন ঘড়ি পরলেন। আমি বেডে গালে হাত দিয়ে বসে থেকে উনাকে দেখছি আর লুচির মতো ফুলছি। ছেলে মানুষকে এত সাজতেন হবে কেন?
লোকটার কলার টেনে ধরে বলতে ইচ্ছে করছে, তোর তো বিয়ে হয়ে গেছে, তাও এত সাজগোজ কিসের? অন্য মেয়েকে দেখাতে হবে তুই কত সুন্দর। নিজের ঘড়ি খুলে চুলগুলো সুন্দর করে সিতি কর। কিন্তু আফসোস, বহুত বড় আফসোস, আমার মনের কথা মনেই রয়ে গেল। পারফিউম লাগিয়ে আমার সামনে এসে দাঁড়ালেন আয়াস। আমি ওপর দিকে তাকাতেই উনি আমার হাত ধরে টেনে উঠিয়ে বললেন, আমাকে কেমন লাগছে বললে না তো? আমি মুখ ভেঙিয়ে বললাম, কেন, আপনাকে কেমন লাগছে সেটা বলার কথা ছিল। হ্যাঁ, আমি তোমার কত সুন্দর বিরবন দিলাম, আর তুমি দিবে না? এটা হয়? বাজে লাগছে, একদম বাজে লাগছে। হাত নাড়িয়ে আয়াস আমার হাত ছেড়ে দিয়ে বললেন, ওকে, তাহলে আরো সাজগোজ করতে হবে। ওয়েট, আমি আরেকটু রেডি হয়ে নিই। সঙ্গে সঙ্গে উনার হাত টেনে ধরলাম আমি। মাথা নাড়িয়ে বললাম, কোনো দরকার নেই, চলুন, অনেক দেরি হয়ে গেছে। কথাটা বলে টানতে টানতে উনাকে নিয়ে রুমের বাইরে বেরিয়ে এলাম আমি। উনি মুচকি মুচকি হাসছেন আর উনার হাসিতে যেন আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। এখন ইচ্ছে করছে উনার কানের পিঠে কালো টিপ লাগিয়ে দিতে। না জানি কত মেয়ে এই সুন্দরতম লোকটার ওপর কত নজর লাগায় আজকে। দাদিমার থেকে বিদায় নিয়ে বের হলাম আমরা। আমি খানিকটা খুশি খুশি মনে বেরিয়েছি, কেননা আমার কালো টিপ লাগানোর কাজ দাদিমা করে দিয়েছেন। যদিও আমি এসবে বিশ্বাসী না, তবুও আজকাল বিশ্বাস করতে ইচ্ছে করে। মেঘার বলা মতো ঠিকানায় আমরা পৌঁছে গেলাম। ওপরের ফ্লোরে উঠতেই প্রচণ্ড ভিড়ের মাঝে যেন নিজেকে গুলিয়ে ফেললাম। আয়াস আমার হাত শক্ত করে চেপে ধরলেন। এই ভিড়ে এক একজন এক এক কাজে ব্যস্ত। কেউ গল্প করছে, কেউ চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ হাঁটাহাঁটি করে যাচ্ছে, আবার ছোটরা দৌড়দৌড়ি করতে ব্যস্ত। আয়াস আমাকে ভিড়ের মাঝে যেন আগলে আগলে চলছেন। বিশেষ করে ছেলেদের থেকে আমাকে আগলে রাখছেন উনি। ব্যাপারটায় যদিও আমি চরম বিরক্ত, যেন আমি এখানে একমাত্র মেয়ে এসেছি, এখানে আর কোনো মেয়ে নেই। ভিড় ঠেলে সামনে যেতেই শিরিনকে দেখতে পেলাম আমি। এক গাল হেসে ওর দিকে এগিয়ে গেলাম। আমার পেছনে পেছনে এলেন আয়াস। শিরিন আমাকে দেখার সাথে সাথে হালকাভাবে জড়িয়ে ধরল। অতঃপর আমাকে ছেড়ে আমার পা থেকে মাথা অবধি দেখে নিয়ে চোখ বড় বড় করে বলল, আনিশা, তোর এত পরিবর্তন কি করে হলো? তোর পরনে শাড়ি। আজও মনে আছে নবীন বরণ অনুষ্ঠানের দিন তোকে কত জোরজবরদস্তি করে শাড়ি পরতে বলেছিলাম, আর এখন দেখি নিজেই শাড়ি পরে চলে এসেছিস। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে তো হবেই, নয়তো মানিয়ে নেব কি করে বল? হুমম। আর ওটা কি জিজু? আয়াসের দিকে ইশারা করে। আমি মাথা নাড়ালাম। শিরিন গড়গড় করে বলতে শুরু করল, আচ্ছা, আপনি সেই আয়াস জিজু? আপনার কথা তো আনিশা সারাদিন বলতো। সাইকো, মানসিক রোগী ইত্যাদি ইত্যাদি করে আপনাকে কত কিছুই না বলতো, আর আজকে এই দুইজন একসাথে ভাবা যায়? আমি তখন থেকে শিরিনকে ইশারায় চুপ করতে বললেও শুনলি না সে। নিজের কথাটুকু শেষ করে থামল। বাঁকা চোখে আয়াসের দিকে তাকাতেই একটা শুকনো ঢক গিললাম। উনি চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছেন। বুঝতে পারলাম আজকে বাড়িতে গেলে আমার রক্ষে নেই। কোনোমতে হেসে শিরিনের দিকে তাকিয়ে আয়াস কিছু একটা বলতে যাবে তার আগেই শিরিনকে কেউ ডেকে উঠল। আমরা উৎসুক হয়ে শিরিনের পেছনে তাকালাম। একটা লোক এসে শিরিনের কাছে দাঁড়িয়ে বললেন, শিরিন, এখানে কি করছো?
স্টেজে মেঘা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে তোমায়? হ্যাঁ, যাচ্ছিলাম ওদিকেই, মাঝখানে আনিশা আর জিজু এলো তো আর যেতে পারিনি। শিরিনের কথায় লোকটা আমাদের দিকে তাকিয়ে বললেন, ও এরাই সেই আনিশা আর আয়াস? শিরিন মাথা নাড়াল। আমার উদ্দেশ্যে শিরিন বলে উঠল, ও হচ্ছে অরণ্য। কথাটা বলে দমে গেল শিরিন। যেন কিছু একটা বলতে গিয়েও চুপ হয়ে গেল সে। আমি আন্দাজ করতে পেরে বললাম, তোর বর, যার সাথে তোর কাবিন হয়েছে? অরণ্য জিজু, রাইট? শিরিন যেন আর কিছু বলতেই পারল না। শিরিনের বদলে অরণ্য জিজু বলে উঠলেন, ঠিকই ধরেছ। আর তুমি আনিশা, রাইট? যার কথা শিরিনের মুখে অনেক শুনেছি। আমি কিছু একটা বলার আগেই আমার হাত চেপে ধরলেন আয়াস। আমি উনার দিকে তাকাতেই চোখ রাঙালেন উনি। উনার চোখ রাঙানো যেন বলে দিচ্ছে অরণ্য জিজুর সাথে কথা না বলতে। আমি মাথা নিচু করে রইলাম। আয়াস শুকনো হাসি দিয়ে অরণ্য জিজুর দিকে চেয়ে বললেন, হুমম ও আনিশা আর আমি আয়াস। অরণ্য জিজু আর আয়াস দুজনে আরও বেশ কিছু কথা বললেন। আমি পুতুলের ন্যায় দাঁড়িয়ে রইলাম। পরিচয় হতে চেয়েও পারলাম না। এই মুহূর্তে উনার ইচ্ছের বিরুদ্ধে কথা বলে উনার চড়থাপ্পড়ের শিকার হতে চাই না আমি। কথাবার্তা বলে স্টেজে থাকা মেঘা আর অগ্নি ভাইয়ার দিকে এগিয়ে গেলাম আমরা। আমাকে দেখে মেঘা দাঁড়িয়ে পড়ল। অতঃপর সাথে সাথে মুখ ফুলিয়ে বসে পড়ল আমি ওর কাণ্ড ফিক করে হেসে দিলাম। স্টেজে উঠতে নিলে আয়াস আমার বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বললেন, কোনো ছেলের সাথে যেন কথা বলতে না দেখি তোমায়, মাইন্ড ইট। আমি মিনমিনে আওয়াজে বললাম, কিন্তু অগ্নি ভাইয়ার সাথে কথা না বললে কেমন দেখায় ব্যাপারটা? যেমন দেখায় দেখাক, তুমি কথা বলবে না। আমি বারণ করেছি তোমায়। কথাটা বলে ছেড়ে দিলেন উনি। আমি উঠে পড়লাম স্টেজে বিড়বিড় করতে করতে, সাধে কি আর সাইকো বলি? পুরো অনুষ্ঠানটা চুপচাপ কেটে গেল আমার। ওদিকে অগ্নি ভাইয়া আমাকে এটা সেটা প্রশ্ন করছেন, অথচ আমি মোমের পুতুলের ন্যায় দাঁড়িয়ে আছি। মাঝে মাঝে আয়াস আমার দিকে চোখ গরম করে তাকিয়ে আমাকে করা প্রশ্নগুলো উত্তর দিচ্ছেন আয়াস। অগ্নি ভাইয়া এবার বলেই বসলেন, কি ব্যাপার আনিশা? আজকে তুমি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছ না, তোমার বদৌলতে আয়াস সব কথা বলছে, ব্যাপার কি? তুমি তো চুপচাপ থাকার মেয়ে নও। আমি কিছু না বলে বেককল মার্কা হাসি দিলাম। আয়াস আমার দিকে তাকিয়ে মৃদু গলায় বললেন, আসলে ওর শরীর আর মন কোনোটাই তেমন ভালো নেই, তাই হয়তো কথা বলতে চাইছে না। তাই না আনিশা? কথাটা বলে আমার হাতে হালকা চাপ দিলেন উনি। আমি চমকে উঠে খানিকটা মাথা নাড়ালাম। অগ্নি ভাইয়া সরু দৃষ্টিতে চেয়ে বললেন, ওহ আচ্ছা। মেঘা, তুমিও দেখছি চুপচাপ বসে আছো, কথা বলছো না যে? আনিশা আসার আগে তো আনিশা আনিশা বলে মাথা খেয়ে ফেলছিলে, তো এখন চুপ কেন? অগ্নি ভাইয়ার কথাটা যেন মোটেও পছন্দ হলো না মেঘার। ওর কড়া নজর সেটা প্রমাণ করে দিচ্ছে। মেঘার কড়া নজর দেখে গলা খাকারি দিয়ে সোজা হয়ে বসলেন অগ্নি ভাইয়া। আমি চোখমুখ কাচুমাচু করে আয়াসের কাছে ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বললাম, মেঘার সাথে কথা তো বলতে পারি নাকি? না, এখন ওর সাথেও কথা বলা বারণ? আয়াস দাঁতে দাঁত চেপে উত্তর দিলেন, বলতে পারো। তবে ছেলের সাথে কথা বলছো তো আমার থেকে খারাপ কেউ হবে না। আমারও ইচ্ছে নেই যেচে পড়ে সবার সামনে থাপ্পড় জাতীয় কিছু খেয়ে মান সম্মানের ফালুদা বানানোর। বিড়বিড় করে। আয়াস আমার বিড়বিড় কথা শুনে না পেয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন,
কিছু বললে? না তো। আয়াস আমার থেকে নজর সরাতেই আমি মেঘার পাশে এসে দাঁড়ালাম। মেঘা আমাকে দেখেও না দেখার ভান করে সামনে থাকা মহিলার সাথে কথা বলায় মনোযোগ দিল। মহিলাটি কিছুক্ষণ পর চলে যেতেই আমি মেঘার উদ্দেশ্যে বলে উঠলাম, মেঘা রানী, অগ্নি ভাইয়ার সাথে বাসর রাত কেমন কাটল? আমার কথায় রাগে ফোঁস করে আমার দিকে চোখ রাঙিয়ে বলে উঠল, এতদিন পর এসেছিস, আমি কেমন আছি না আছি সেটা জিজ্ঞেস করবি? আমার খবর নিবি তা না করে বাসর রাতের কথা জিজ্ঞেস করছিস? আমি খিলখিল করে হেসে দিয়ে বললাম, আমি জানতাম আমি যদি আগেই তোর সাথে মিষ্টি করে কথা বলতাম, তোর খবর নিতে চাইতাম, তাহলে তুই আমার সাথে কথা বলা তো দূর আমার দিকে ফিরে তাকাতিস না। তোর এই বাঘিনী চোখজোড়া তো দেখতেই পেতাম না। সবাইকে ডাকবো নাকি তোর বাঘিনী চোখজোড়া দেখানোর জন্য? তোর শ্বশুর ও শাশুড়িও দেখুক বাড়িতে তারা কেমন বাঘিনী এনেছে। কথাটা বলে আবার হেসে দিলাম আমি। মেঘা উঠে গেল। আমি ওকে দেখে বুঝলাম অবস্থা ভীষণই বেগতিক। ও আমার দিকে তেড়ে আসতেই এক প্রকার দৌড়েই স্টেজ থেকে নেমে গেলাম। পেছনে থেকে মেঘার চিৎকার করা আওয়াজ শুনতে পেলাম, তোকে তো আজ আমি ছাড়ব না। আমি ওর হাতের নাগালের বাইরে গিয়ে ভেঙচি দিয়ে বললাম, আগে তো ধর, ছাড়াছাড়ির কথা পড়ে আসবে। আমার কথা শুনে এসে রেগে স্টেজ থেকে নেমেই গেল সে। আমি জিহ্বাতে কামড় দিয়ে ওকে ইশারায় দাঁড়াতে বললাম। ও থমকে দাঁড়াল। আমি ধীরে ধীরে ওর কাছে এসে আশেপাশে ইশারা করে বললাম, তুই কি ভুলে গেলি? তোর বৌভাতের ফাংশন চলছে, এর মাঝে দৌড়াদৌড়ি শুরু করছিস? সবাই তোর দিকে হতভম্ব হয়ে তাকিয়েছিল যেন ওরা বিয়ের ইভেন্ট না সার্কাস দেখতে এসেছে। হা হা হা। মেঘা আমার কথায় লজ্জায় লাল হয়ে গেল। জোরসড় হয়ে দাঁড়িয়ে গেল ও। তারপর বাঁকা চোখে অগ্নি ভাইয়ার দিকে তাকাল। অগ্নি ভাইয়াও ভ্যাবলা মার্কা লুক নিয়ে তাকিয়ে আছেন। ব্যাপারটাই আরো বেশি হাসি পাচ্ছে। মেঘা আমার মাথায় ঘাটটা মেরে বলল, এখন নিয়ে চল স্টেজে বসিয়ে দিবি। আমি ওকে ধরে নিয়ে স্টেজের দিকে এগিয়ে যাচ্ছি। আয়াস স্বস্তির হাসি দিয়ে হাতে সফট ড্রিঙ্ক নিয়ে আনিশার দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে গ্লাসে চুমুক দিয়ে চলেছে সে। এটাই তো চাইছিল সে। এতদিনে যেন তার মায়াবিনী প্রাণ ফিরে পেয়েছে। এই কারণেই তো ওকে এখানে নিয়ে আসা। ওকে হাসি খুশি দেখলে যেন আয়াসের মনে অন্যরকম শান্তি বিরাজ করে। আনিশার হাসি খুশিতেই সে সুখ খুঁজে পায়। আর আনিশার দুঃখে নিজেই যেন মুষড়ে পড়ে। এতটাই ভালোবেসেছে আয়াস তার মায়াবিনীকে। কিন্তু হঠাৎ করেই কি হয়ে যায় ওর? কিভাবে এতটা রিয়েক্ট করে ফেলে? কি করে নিজের হাতে কষ্ট দিয়ে ফেলে তার মায়াবিনীকে? ও তো দিতে চায় না আনিশাকে কষ্ট, তবে কেন রাগটা ইচ্ছের বিরুদ্ধে কাজ করাই তাকে দিয়ে? কথাটা ভাবতে ভাবতে আনিশাকে দেখে চোখ লাল হয়ে এলো তার। মেঘাকে নিয়ে আসতেই হঠাৎই একটা ওয়েটারের সাথে ধাক্কা লেগে যায় আমার। ওয়েটারটা মাথা নিচু করে আমার উদ্দেশ্যে বলে ওঠে, সরি ম্যাম, দেখতে পাইনি। ইটস ওকে, নো প্রবলেম। ওয়েটারের ভুলটাকে আমি তেমন পাত্তা না দিয়েই মেঘাকে নিয়ে আসতে নিলাম। কিন্তু সামনে এসে বাদ সাধল আয়াস। আমি উৎসুক দৃষ্টি দিয়ে উনার দিকে তাকাতেই যেন বুকটা টিপটিপ করে উঠল। মনে হচ্ছে অজানা কোনো ঝড়ের আশঙ্কা পাচ্ছি আয়াসের চেহারায়। আয়াস আমাকে পাশ কাটিয়ে ওয়েটারকে ধরলেন। চেঁচিয়ে বলে উঠলেন, তোর সাহস কি করে হয়?
আনিশাকে ধাক্কা দেওয়ার? ওয়েটার আয়াশকে বিনয়ের সুরে বলে ওঠেন। সরি স্যার, আসলে তাড়াহুড়োতে দেখতে পাইনি। আর হবে না এমন। আয়াশ রাগ যেন আরো বেড়ে গেল। অলরেডি আশেপাশে মানুষ জমা হয়েছে। আমি মেঘাকে স্টেজে বসতে বলে আয়াশের দিকে এগিয়ে গেলাম। উনি ওয়েটারটার কলার ধরে ফেলেছেন আর শাসিয়ে কথা বলছেন। তোকে আমি মেরাই ফেলব। তুই আমার আনিশাকে স্পর্শ করেছিস। শেষ করে ফেলব তোকে। আমাকে ক্ষমা করে দিন স্যার। আর কখনো এমনটা হবে না। আয়াশ কিছু করার আগেই আমি তৎক্ষণাৎ উনার হাতটা ধরলাম। তারপর টানতে টানতে উত্তেজিত গলায় বলে উঠলাম, পাগল হয়ে গিয়েছেন? ওই লোকটা ভুল করেছে, তার জন্য সরিও বলেছেন। এত রিয়েক্ট করবেন না প্লিজ। ছেড়ে দিন উনাকে। উনি আমার কথা যেন কানেই নিলেন না। আমি এবার মিনতির সুরে বললাম, আয়াশ মাথা ঠান্ডা করুন। এটা সামান্য মিস্টেক। উনি ইচ্ছে করে তো আমাকে ধাক্কা দেননি। এই অসহায় লোকটাকে ছেড়ে দিন না প্লিজ। এবার আমার কথায় যেন হুঁশ এলো আয়াশের। চোখ মুখে হাত দিয়ে ওয়েটারকে ছেড়ে দিল। আমি স্বস্তির নিঃশ্বাস নিয়ে উনাকে বিরক্তির সুরে বললাম, আপনার কি মনে হয় না আপনি সব সময় বেশি করে ফেলেন? আজকে অযথা ওই লোকটাকে ইনসাল্ট করলেন আয়াশ। এসব করার কোনো মানেই হয় না। কথাটা বলে উনার কোনো প্রকার কথা কানে না নিয়ে চলে এলাম আমি। প্রায় 1 ঘন্টা হয়ে এলো আমি, শিরিন আর মেঘা কথা বলছি। মাঝে মাঝে আয়াশের দিকে তাকাচ্ছি। উনিও অগ্নি ভাইয়া আর অরণ্য জিজুর সাথে কথা বলছেন। কথা বলছেন বললে ভুল হবে, কারণ উনি আমার দিকেই বেশি তাকিয়ে আছেন। আর উনাদের কথায় যে শুধু তাল মেলাচ্ছেন সেটা বেশ ভালোভাবে বুঝতে পারছি। মেঘার গলায় ওর কথা শোনাতে মনোযোগ দিলাম আমি। অনু, আমায় একটু হেল্প করো না। হুমম বল। মেঘা চোখমুখে হাত দিয়ে ঘাম উঠিয়ে চোখমুখ জড়িয়ে বিরক্তির শ্বাস নিয়ে বলল, দেখ না, আমার কাছে না একটাও টিস্যু নেই। এদিকে গরমে ঘাম বেরিয়ে যাচ্ছে এত ভারী লেহেঙ্গা পরে। মেকআপ যদি উঠে উঠে যায় তবে কি বাজে অবস্থায় না হবে। তুই একটু টিস্যু এনে দিতে পারবি? হুমম। কোথায় আছে টিস্যু? ওই তো সামনে গিয়ে বড় টেবিলে গিফট বক্সগুলো আছে, ওখানেই আছে। হাত নাড়িয়ে আমি শুকনো হেসে সেখান থেকে সামনে থাকা টেবিলের দিকে এগোলাম। টেবিলের একদম ধারে টিস্যু দেখে কয়েকটা টিস্যু নিলাম মেঘার জন্য। সামনে ঘুরতেই আচমকা আয়াশকে দেখে চমকে উঠলাম আমি। কয়েক ধাপ পিছিয়ে যেতেই টেবিলের সাথে পায়ে লেগে পড়তে নিলে আয়াশ আমাকে কোমর চেপে ধরলেন। আমি ব্যালেন্স সামলাতে না পেরে উনার ঘাড় জড়িয়ে ধরলাম। হাত থেকে সব টিস্যু পড়ে গেল। আমার দিকে তাকিয়ে মুগ্ধতার হাসি দিয়ে আমার কানের লতিতে চুমু খেয়ে কানের কাছেই শীতল কণ্ঠে বললেন, ম্যাডাম রাগ করেছেন? তখন আমি রেগে গিয়েছিলাম, অ্যান্ড ইউ নো দ্যাট আমি রাগ সামলাতে পারি না। তোমাকে কেউ টাচ করলেই মাথায় যেন দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। তাই তখন ভুলভাবে রিয়েক্ট করে ফেলেছিলাম। তো আপনার এই ইনোসেন্ট হাজবেন্ডকে ক্ষমা করে দেওয়া যায় বুঝি? আমি মুখ ভার করে অন্যদিকে তাকিয়ে বললাম, ক্ষমা চাইতে হলে ওই লোকটার কাছে চাইবেন। ওর সাথে অন্যায় করেছেন। আমার কাছে চেয়ে লাভ নেই। তা চেয়ে নেব।
আগে আমার নিশা পাখির রাগ ভাঙাতে হবে আমায় যে। আমি উনার কথায় ফিক করে হেসে দিয়ে আশেপাশে তাকালাম। তারপর আয়াসকে হালকা ধাক্কা দিয়ে বললাম, আশেপাশে সবাই দেখছে, ছাড়ুন। অসভ্যের মতো জড়িয়ে রেখেছেন। আমার কথায় আয়াস আমাকে যেন আরো পেঁচিয়ে ধরলেন। উনার আচরণে যেন এখন লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে আমার। আসলে লোকটার কি সত্যিই লজ্জা বলতে কোনো অনুভূতি কাজ করে না? নাকি আমি যা বলি তার উল্টো কাজটা করতে উনি বেশি অভ্যস্ত? উনি আমাকে সোজা করে দাঁড় করিয়ে বললেন, আগে বলো তুমি আমার শরীরটা একসেপ্ট করেছ নয়তো? নয়তো কি? ভ্রু কুচকে আয়াস আমার কথায় দুষ্টু হাসি দিল। উনার হাসি ঠিক সুবিধের মনে হল না আমার। আমি একটা শুকনো ঢপ গিললাম। উনি ঠোঁট আমার দিকে এগিয়ে এনে বললেন, নয়তো ওপেন রোমাঞ্চ করব নিশা পাখি। আমি চোখ বড় বড় করে তাকালাম। মুখে হাত দিলাম। উনি বাঁকা হেসে আমার দিকে তাকিয়ে আছেন। আবারও উনি বললেন, কি বিশ্বাস হচ্ছে না? দেখিয়ে দেব? কথাটা বলে উনি উনার ঠোঁট আরো কাছে আনতেই আমি উনার মুখ চেপে ধরলাম। তারপর তাড়াহুড়ো করে বলে দিলাম, আপনার সরি একসেপ্টেড। রাগ করে নেই আপনার ওপর আমি। উনি আমার হাতে হালকা কামড় দিতেই আমি হাত সরিয়ে দিলাম। আমাকে ছেড়ে দিতেই আমি উনার থেকে ছিটকে দূরে চলে এলাম। বড় বড় শ্বাস ফেলতে লাগলাম। উনি আমাকে দেখে চোখ টিপ দিয়ে পকেটে হাত ঢুকিয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকলেন। আমি মুখ বেঁকিয়ে বললাম, লুচু একটা। আর একটা মুহূর্তের জন্য দাঁড়ালাম না আমি। চলে এলাম সেখান থেকে। অনেকক্ষণ ধরে বসে আছি। গলাটা শুকিয়ে গেছে। মেঘা পাশে শিরিনের সাথে কথা বলতে ব্যস্ত। এদিকে বোরিং হয়ে মাঝে মাঝে মুখ চেপে হাই তুলছি আমি। ওদিকে আয়াস কারো সাথে কথা বলছেন। হয়তো হসপিটালের কেউ হবে। গলায় হাত দিয়ে উঠে দাঁড়ালাম আমি। আশেপাশে কোনো ওয়েটারকেও দেখতে পাচ্ছি না। দরকারের সময় সবাই হাওয়ায় যেন মিলিয়ে থাকে। পানি নয়তো পানীয় জাতীয় কিছু না খেলে শান্তি হবে না আমার। কথাটা ভেবে কয়েক ধাপ ফেলতেই সামনে এসে হাজির হলো এক ওয়েটার। ওয়েটার নিজে থেকে যেচে নরম সুরে বললেন, ম্যাম, সফট ড্রিঙ্কস লাগবে? কথাটা বলে আমার সামনে একটা গ্লাস এগিয়ে দিল। আমি দরজার কাছে তাকালাম। আয়াস কথা বলাতে বিজি। আমি ঠোঁট ভিজিয়ে মাথা হেলিয়ে বললাম, হ্যাঁ, এতক্ষণ এটার দরকার ছিল। থ্যাঙ্কস বলে গ্লাসটা নিয়ে নিলাম। ওয়েটার সাথে সাথে সেখান থেকে বলে গেলেন। আমি আর দেরি না করে সাথে সাথে গ্লাসটা মুখের কাছে এগিয়ে আনতেই মাথাটা যেন চক্কর কাটল। খানিকটা পিছিয়ে গিয়ে টেবিল ধরলাম। গ্লাস থেকে সফট ড্রিঙ্কটা ঢকঢক করে খেয়ে নিলাম চোখ বন্ধ করে। ড্রিঙ্ক শেষ করে চোখ মেলতেই আশেপাশের সবকিছু যেন ঘুরতে লাগল। আমি গ্লাসটা বাম হাতে নিয়ে হাতিয়ে টেবিলে রেখে দিলাম। আশেপাশে মিউজিক বাজছে। অনেক মেয়েরা বাইরে থেকে এসেছে নাচগানের জন্য। ওদের দেখে আমার মনটাও যেন নেচে উঠল। আমি মাথা ধরে নাচগানের স্টেজের দিকে তাকালাম। স্পষ্ট কিছুই দেখতে পাচ্ছি না, তবুও সেদিকেই এগিয়ে গেলাম। ফোনে কথা বলা শেষে ফোনটা পকেটে ঢুকিয়ে সামনে এগিয়ে আসতেই আয়াস নাচের স্টেজের দিকে ভিড় দেখতে পেল। সেদিকে পাত্তা না দিয়ে সে আশেপাশে তাকাল। চোখজোড়া খুঁজছে তার নিশা পাখিকে।
কিন্তু চোখজোড়া ব্যর্থ হয়ে মেঘাকে দেখতে পেয়ে সেদিকেই গেল আয়াস। মেঘার কাছে গিয়ে আয়াস জিজ্ঞেসু গলায় বলে উঠল, মেঘা, আনিশাকে দেখেছ? না তো, ও এখানেই ছিল। হুট করে উঠে কোথায় জানি গেল, খেয়াল করিনি। আয়াস মাথা নাড়িয়ে সেখান থেকে এলো। মাথার চুল নাড়িয়ে ওই ভিড়ের মাঝে গেল। ওর ধারণা হয়তো আনিশা সেখানেই আছে। ভিড় ঠেলে আশেপাশে আনিশাকে খুঁজতেই প্রচণ্ড চিৎকার শুনে কৌতূহলী দৃষ্টি নিয়ে নাচের স্টেজে তাকাল সে। সাথে সাথে ওর চোখজোড়া তীক্ষ্ণ হয়ে এলো। এ কাকে দেখছি আমি? আনিশা। হতভম্ব গলায় কথাটা বলে ওঠে আয়াস। ওদিকে আনিশা ইচ্ছেমতো চিৎকার করে গান গাইছে আর নাচ করছে, তাও ছেলেদের সাথে। এক ছেলের হাত ছেড়ে অন্য ছেলের সাথে নাচে মনোযোগ দিয়ে চলেছে সে। আয়াস নিজের চোখ কচলে আবারও তাকাল। না, চোখ ভুল দেখেনি। আনিশাই স্টেজে নাচছে। মাথায় যেন রক্ত উঠে যাচ্ছে আয়াসের। হাতটা মুঠো করে নিল। কপালের রগ ফুলে উঠল তার। ওর চেহারা এখন কোনো ক্ষুধার্ত বাঘের থেকে কম কিছু লাগছে না। নাচের স্টেজে উঠে তেরে আনিশার দিকে গেল আয়াস। আনিশার কোনো খেয়াল নেই ও কি করছে। পুরো জগৎ যেন ঘুরছে তার। আয়াস আনিশার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। আনিশা বিরক্তি হয়ে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে মাতাল কণ্ঠে চোখ বন্ধ করে বলে ওঠে, কি হচ্ছেটা কি? আমার হাত ধরছেন কেন? কে আপনি? আয়াস আরো শক্ত করে আনিশার হাত চেপে ধরে। আনিশা ব্যথায় কুকিয়ে ওঠে। দাঁতে দাঁত চেপে বলে, চিনতে পারছ না? আয়াস আমি। আনিশা হালকা চোখ খুলে ঠোঁট উল্টিয়ে বলে ওঠে, ও আয়াস? ওই আয়াস না, সব সময় আমাকে টর্চার করে? সাইকো একটা। ঠিক বলেছ, সাইকো। আমি যে কত বড় সাইকো আজ তুমি হাড়ে হাড়ে টের পাবে আনিশা। আই এম ইয়োর সাইকোলেবল ছেলেদের সাথে নাচ করা না? আজকে তোমার সব শখ চিরতরে মিটিয়ে দেব আমি। কথাটা বলে আনিশাকে টানতে টানতে স্টেজ থেকে নামিয়ে নিয়ে গেল আনিশা। সবাই হতভম্ব হয়ে আনিশা ও আয়াসের দিকে তাকিয়ে আছে আর কানাকানি করছে। কিন্তু একজনের ঠোঁটের কোণে হাসি লেগে আছে। হাতে আনিশার পান করা ড্রিঙ্কের গ্লাসটা নিয়ে চোখ সরু করে আনন্দিত গলায় বলে উঠল, যাও আনিশা, আজকে তোমার ওপর যা ঝড় বয়ে যাবে সেটাকে সহ্য করো। কারণ এমন ঝড় আজ থেকে প্রতিদিন তোমার জীবনে বয়ে আসবে। আর সেটা বয়ে নিয়ে আসার দায়িত্ব আমার। বলে এক গাল হেসে নেয় সে। আনিশার হাত ধরে হেঁচকা টেনে টেনে বাড়িতে ঢোকে আয়াস। আশেপাশে ভালো করে দেখে নেয় সে। প্রায় অনেকটাই রাত হয়েছে। তাই হয়তো দাদিমা খেয়ে নিজের ঘরে চলে গিয়েছেন। আনিশার দিকে রক্তচক্ষু দৃষ্টি নিয়ে তাকালো আয়াস। আনিশা বিরক্ত হয়ে আয়াসের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। আনিশাকে পাঁচ কোলে তুলে নিয়ে আয়াস সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। বেডরুমে ঢুকতেই আনিশাকে ছুঁড়ে বেডের ওপরে ফেলে দেয় সে। আনিশা উঠতে গেলেও হঠাৎই তার পিঠে তীব্র যন্ত্রণা অনুভব করে। ব্যথায় চিৎকার করে ওঠে সে। আয়াসের হাতে বেল্ট। মুখে না আছে ভালোবাসা আর না আছে মায়া। এই মুহূর্তে ওর মাথায় একটাই কথা ঘুরছে, সেটা হলো আনিশাকে শাস্তি দিতেই হবে। দেরি না করে একের পর এক বেল্টের আঘাত করতে থাকল সে। আনিশা ব্যথায় চিৎকার করে কান্না করছে।
কিন্তু তার চিৎকার আর কান্না আয়াসের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। আনিশা মিনতির সুরে বলে ওঠে, প্লিজ ছেড়ে দিন, আমাকে মারবেন না, মরে যাব আমি, খুব ব্যথা লাগছে। আয়াস যেন আনিশার যন্ত্রণায় ভরা কথাগুলো কানেই তুলল না। মারতে থাকল নিজের সর্বশক্তি দিয়ে। চিৎকার করতে করতে একসময় নিস্তব্ধ হয়ে পড়ল আনিশা। আর চিৎকার শোনা যাচ্ছে না ওর। আয়াসও আঘাত করতে করতে কিছুক্ষণ ক্লান্ত হয়ে পড়ল। বেল্টটা ছুঁড়ে ফেলে কপাল থেকে ঘাম মুছে ঘর থেকে হনহন করে বেরিয়ে গেল সে। সকালে আলতোভাবে চোখ মেলানোর চেষ্টা করলাম। মাথাটাই হালকা ব্যথা করা নাড়াল। হাত নড়াতেই ব্যথায় চোখমুখ খিচে ফেললাম আমি। মুখ থেকে আহ শব্দটি বেরিয়ে এলো। বাম হাত দিয়ে ডান হাত ছুঁয়ে দেখতেই তৎক্ষণাৎ সরিয়ে নিলাম। মাথা উঠিয়ে বসতে গিয়েও সারা পিঠ হাত জুড়ে ব্যথা টনটন করতে থাকল। ব্যথায় কেঁদে দিয়ে অন্য পাশ হয়ে শুয়ে পড়লাম আমি। মাথায় চাপ দিয়ে কালকের ঘটনাগুলো মনে করার চেষ্টা করালাম। গলা শুকিয়ে যাওয়ার পর সফট ড্রিঙ্কস খেয়েছিলাম আমি। তারপর যেন সব ঘোলাটে হয়ে গিয়েছিল। আর কিছু মনে পড়ছে না। শুধু মাথায় ঘুরছে আয়াসের করা আঘাতগুলো। কি করে আমাকে আঘাত করতে পারলেন উনি? উনার কাছে কি আমাকে আঘাত দেওয়া বেশি জরুরি? এ কেমন ভালোবাসা, যেখানে আঘাত দিয়ে পড়ে ভালোবাসা দেওয়া হয়? আবারও উঠার চেষ্টা করলাম। ব্যথায় আবারও শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর একই প্রচেষ্টার পরে উঠতে সক্ষম হলাম আমি। পা নাড়াতে ভীষণ কষ্ট হচ্ছে আমার। তবুও আস্তে আস্তে গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। পিছন ঘুরে ঘাড় ফিরিয়ে খানিকটা দেখার চেষ্টা করতেই চমকে গেলাম। এ কি বিধ্বস্ত অবস্থা আমার! সারা পিঠে লাল দাগগুলো স্পষ্ট। চোখ বড় বড় করে আস্তে আস্তে ফ্লোরে বসে পড়লাম। দুপুরে উপর হয়ে শুয়ে আছি। সোজা হয়ে শুয়ে থাকতে পারছি না। পিঠ ব্যথায় ফেটে যাচ্ছে। ইতিমধ্যে 5 বার আমাকে খেতে যাওয়ার জন্য বলা হয়েছে। আমি খাবো না বলে পাঠিয়ে দিয়েছি। তবে ভয় হচ্ছে দাদিমাকে নিয়ে। উনি যদি ওপরে এসে আমার এই অবস্থা দেখেন তবে কি কষ্টই না পাবেন। আমার ভাবনার মাঝে ফোনের মেসেজের টোনটা বেজে উঠল। মাথা উঠিয়ে কোনো মতে ফোনটা হাতিয়ে নিলাম আমি। আয়াসের নম্বর থেকে মেসেজ এসেছে। আজকে আমি বিজি আছি, ফিরতে দেরি হবে, তুমি খেয়ে নিও। আমি উনার মেসেজের রিপ্লাই দিলাম না। একরাশ দুঃখ আর অভিমানে পাহাড় গড়ে তুলেছি নিজের মনে। আয়াস কি আসবে সেই ওরা পাহাড় ভাঙতে? রাত প্রায় 8:30 বাজছে। আয়াসের ফেরার নাম নেই এখনো। আমি বেডের ওপর বসে পিঠে ব্যথার মলম লাগানোর চেষ্টা করছি, কিন্তু পেরে উঠছি না। হঠাৎ একটা মোটা গলায় শুনে তড়িঘড়ি করে শাড়ি দিয়ে ঢেকে নিলাম নিজের পিঠ। কারণ আমার পিঠ পুরোটাই ফাঁকা। আয়াসের আস্তে আস্তে এগিয়ে আসার শব্দ পাচ্ছি আমি। চোখ বন্ধ করে নিলাম আমি। কারণ উনার করা আঘাত বারবার মনে পড়ছে, যার কারণে আমার চোখের কোণায় পানি জলজল করছে। আমার পাশে বসলেন আয়াস। শান্ত গলায় বললেন, আমি হেল্প করব? লাগবে না আপনার হেল্প, আমি নিজের কাজ নিজে করতে পারি। কথাটা বলে উঠতে নিলাম আমি, কিন্তু পারলাম না। আয়াস আমার হাত ধরতেই ব্যথায় কুকিয়ে গেলাম। উনি সাথে সাথে আমার হাত ছেড়ে দিলেন। উনি তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে আমাকে ধরে জোর করে বসিয়ে দিলেন।
আমি অন্যদিকে মুখ করে বসে রইলাম। উনি হাঁটু গেড়ে আমার সামনে বসলেন। উনাকে দেখে আমার চোখ থেকে নিজের অজান্তেই পানি বের হয়ে গেল। আয়াস চোখের পানি মুছে দিতে এলে আমি উনার হাত সরিয়ে দিলাম। অভিমানী গলায় জোরে জোরে বলতে শুরু করলাম, কি সমস্যা আপনার? কি চান আপনি? একে তো জোর করে বিয়ে করেছেন, যার কারণে আমার সাথে আমার আম্মু আর বাপির সম্পর্ক ভেঙে চুরমার হয়ে গেল। তবুও মেনে নিয়েছিলাম। আস্তে ধীরে ভালোবাসার চেষ্টা করেছি, কিন্তু আপনি সুযোগ পেলেই টিপিক্যাল স্বামীদের মতো অত্যাচার করতে শুরু করেন। এমন স্বামী চাইনি, আর আপনার এমন ভালোবাসাও চাই না। যেই ভালোবাসায় কোনো বিশ্বাস নেই সেটাকে ভালোবাসা বলে? আমার কথায় কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গেলেন আয়াস। আমার হাতজোড়া আলতো করে ধরে চেহারায় এক রাশ অস্থিরতা নিয়ে বললেন, আমি সত্যিই জানি না নিশা পাখি, হঠাৎ করেই কি হয়ে গেল আমার। মানে হুট করেই মাথা যেন কাজ করা বন্ধ করে দেয়। কি করব কিছু বুঝতে পারি না। মাথায় অসহ্য রকমের যন্ত্রণা সৃষ্টি হয় আর ওভার রিয়েক্ট করে ফেলি। আর তুমিও তো ছেলেদের সাথে নাচ না করলেই পারতে, কেন করলে এমন? আয়াসের শেষের কথাটুকু শুনে চোখমুখ জড়িয়ে এলো। কি বলছেন উনি? আমি ছেলেদের সাথে নাচ করেছি? আবারও গতকাল রাতের কথা মনে করার চেষ্টা করলাম। কোনো লাভ হল না। এবার আয়াসের দিকে প্রশ্ন ছুড়ে মারলাম, আমি ছেলেদের সাথে নাচ করেছি? কখন? এসব কি যা তা কথা বলছেন? তোমার কি সত্যিই মনে নেই? একবারে কত সুন্দর করে নাচ করছিলে। এক ছেলে নয়তো আরেক ছেলে, যার কারণে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। মনে থাকলে তো আপনাকে প্রশ্নটা করতাম না। আর আপনার কি মনে হয় আমি ছেলেদের সাথে সদিচ্ছায় নাচ করতে পারি? পর পুরুষের স্পর্শে ঘৃণা হয় আমার, আর আপনি কি না বলছেন আমি নাচ করেছি? চোখ মুখ শক্ত করে আয়াস শান্ত হয়ে আমার পাশে বসলেন। লো ভয়ে যে বলে উঠলেন, আমি যা দেখেছি তাই বললাম। দেখো আনিশা, আমি জানি তোমাকে আঘাত করেছি, কিন্তু বিশ্বাস করো তোমাকে কষ্ট দিতে চাইনি আমি। যখন তোমাকে আমি আঘাত করলাম যেন নিজের মাঝেই ছিলাম না আমি। পরের দিন যখন সারাদিন নিজের কাজে ছিলাম তখন আমি রিয়েলাইজ করেছি আসলে আমি কত বড় অন্যায় করেছি তোমার ওপরে। বাড়িতে এসে দাদিমা আমাকে থাপ্পড় মেরেছে এই কারণে। আমি চোখ বড় বড় করে বিস্মিত কণ্ঠে বললাম, দাদিমা থাপ্পড় মেরেছে? কিন্তু দাদিমা কি করে জানলেন? উনি তো একবারও ঘরে আসেননি। আয়াস দীর্ঘ নিঃশ্বাস ফেলে কষ্টদায়ক গলায় বললেন, আসেনি, তবে আসতে চেয়েছিল। ওপরে এসেছিল দাদিমা। তারপর দরজায় দাঁড়িয়ে নিজের চোখে দেখেছে তুমি ব্যথায় কাতরাচ্ছিলে, কষ্ট পাচ্ছিলে। দাদিমার আর সাহস হয়নি তোমার কাছে আসার। দাদিমার মনেও অপরাধবোধ কাজ করছিল। দাদিমার মনে হয়েছিল যাকে এত বছর আগলে নিজের কাছে বড় করেছে, যাকে নিজে শিক্ষা দিয়েছে, সে অমানুষের মতো নিজের বউকে মারে। তাই দাদিমা আর ঘরে আসেনি, চলে গেছে। আমি উনার কথায় শুধু একটা বড় শ্বাস নিলাম। সত্যিই কি দাদিমার দেওয়া সকল শিক্ষায় বৃথা চলে গেল? আয়াস আবারও মিনতির গলায় বলে উঠলেন, আমি কালকে যা করেছি তার কোনে ক্ষমা নেই জানি আমি। বারবার একই ভুল করে ক্ষমা চেয়ে নিজেকে আর নিচে নামাতে চাই না মায়াবিনী। অন্তত তোমার ক্ষতগুলোর ব্যথা কমানোর জন্য সাহায্য করতে দেবে আমায় প্লিজ? আমি নাবোধক মাথা নাড়ালাম। উনি আমার দিকে মলিন দৃষ্টিতে চেয়ে থাকলেন। অতঃপর নিজের পকেট থেকে একটা রুমাল বের করে নিজের চোখে বেঁধে নিলেন।
আমি উনার কাজে হা হয়ে চেয়ে রইলাম। উনি নিজের হাত বাড়িয়ে দিয়ে সরু গলায় বললেন, মলমটা দাও। আমি লাগিয়ে দিই। প্লিজ এবার আর কোনো এক্সকিউজ দিও না। ব্যথাটা যখন আমিই দিয়েছি, আমাকেই ব্যথা কমানোর দায়িত্ব দাও। আপনি রুমাল খুলে ফেলবেন না তো? তীক্ষ্ণ নজরে তাকিয়ে আয়াস না বোধক মাথা নাড়িয়ে বললেন, একদমই না। আমি উনার হাতে মলম দিয়ে ঘুরে বসলাম। উনি ধীরে ধীরে আমার পিঠে আর হাতে মলম লাগিয়ে দিলেন। আমি ইতিমধ্যে অনেকবার নড়েচড়ে বসেছি। উনি বিরক্তিকর কণ্ঠে বলছেন, একটু ভালো করে বসো। আমি তো ঠিক করে মলম লাগিয়ে দিতে পারছি না। আমি কিছু না বলে কাঁপছি, কারণ আমি সুরসুরি লাগছে খুব। উনি নিজের কাজ শেষ করে বললেন, ডান। এখন রুমাল খুলে ফেললাম নিশাপাখি। বলেই নিজের চোখে বেঁধে থাকা রুমালে হাত দিলেন। আমি চিৎকার দিয়ে বললাম, না, একটু দাঁড়ান, ওভাবেই বসে থাকুন। আমি পিঠে কাপড় দিয়ে নিই। কথাটা বলে ঘুরে বসতেই চোখ রসগোল্লার ন্যায় হয়ে গেল। অলরেডি উনি নিজের চোখ থেকে কাপড় সরিয়ে ফেলেছেন, কিন্তু এখন চোখ মেলেননি। আমি তড়িঘড়ি করে উনার দুই চোখে হাত রাখতে গেলাম। উনার চোখে হাত রাখতেই উনি টাল সামলাতে না পেরে শুয়ে পড়লেন। আমিও পড়ে গেলাম উনার ওপর। সাথে সাথে উনার চোখের সাথে আমার ঠোঁট লেগে গেল। আমি যেন কয়েক হাজার ভোল্টের শক খেয়ে বসলাম। সাথে সাথে নিজের মাথা উঠিয়ে নিলাম, কিন্তু উনার চোখ থেকে হাত সরালাম না। আয়াস মুচকি মুচকি হাসছেন। তার হাসিতে ভ্রুযুগল কুঁচকে এলো। উনি দুষ্টুমি গলায় বললেন, যাক, এই বাহানায় অন্তত অ্যাক্সিডেন্টে কিসটা হয়ে গেল। আমি অন্য হাত দিয়ে উনার বুকে চাপড় মেরে মুখ ফুলিয়ে বললাম, লজ্জাশ্রম করতে শিখুন। কথাটা বলে উনার চোখে আবারও রুমাল বেঁধে দিলাম আমি। তারপর উঠে পড়লাম। সোজা হয়ে বসতেই উনি নিজের শার্টের হাতা ফোল্ড করতে করতে বললেন, আমার জানা মতে লজ্জাশ্রম মেয়ের ভূষণ ছেলেদের নয়। সো আমাদের লজ্জা না পেলেও চলবে। তাই বলে একেবারেই লজ্জাশরমে মাথা খেয়ে বসে থাকবেন? উনি আমার কথা হু হা করে হেসে দিলেন। আমি মুখ ভেঙিয়ে বললাম, আমি ওয়াশরুমে যাচ্ছি ভালো করে শাড়ি পরতে। আমি যতক্ষণ না যাচ্ছি ওয়াশরুমে চোখ থেকে রুমাল সরাবেন না। উনি মাথা চুলকিয়ে মাথা দুলিয়ে বললেন, কিন্তু আমার ফ্রেশ হতে হতো। আগে আমার শাড়ি পরা দেন আপনার ফ্রেশ হওয়া। কথাটা বলে ওয়াশরুমে ঢুকে গেলাম আমি। খাওয়ার টেবিলে মাথা নিচু করে বসে আছি। সামনেই খাবারের প্লেট, কিন্তু খেতে পারছি না। টেবিলের নিচে আয়াস পা দিয়ে আমার পায়ে লাগাতার স্লাইড করে চলেছেন। উনার দিকে চোখ গরম করে তাকিয়েও কোনো প্রকার কাজ হচ্ছে না। ইতিমধ্যে উনার পায়ে আমার পায়ের নখ দিয়ে খোঁচাও দিয়েছি, কিন্তু তেমন কোনো লাভ হয়নি। ওদিকে দাদিমা একটু পরপর সার্ভেন্টকে বলে চলেছেন আমার প্লেটে এটা সেটা দিতে। কোনোমতে ভাত মুখে দিয়ে চিবুচ্ছি। দাদিমা হঠাৎ খাওয়া থামিয়ে গম্ভীর গলায় বললেন, আনিশা, এটা ওটা বেশি করে খাও। সারাদিন কিচ্ছু মুখে দাওনি, তাই এখন বেশি করে খাও। দাদিমার কথা শুনে মাথা নাড়িয়ে আয়াসের দিকে চোখ গরম করে তাকালাম। উনি খুব সুন্দর করে খেয়ে চলেছেন আর আমার স্লাইড করছেন। এই মুহূর্তে আমার চিৎকার করে দাদিমাকে বলতে ইচ্ছে করছে, দাদিমা, খেতে তো চাইছি। আপনার গুণধর নাতি খেতে দিচ্ছে কই? কিন্তু কথাগুলো পেটেই থেকে গেল আর বলা হলো না। আবার খাবার মাঝে দাদিমা বলে উঠলেন,
আয়াস, একটা কথা স্পষ্টভাবে শুনে রাখো। এরপর থেকে আনিশার গায়ে যদি একবারও হাত তুলেছিস আমার থেকে খারাপ কেউ হবে না। তোকে তো আমি এই শিক্ষা দিইনি। তবে এসব শিখলি কোথা থেকে? কড়া গলায়। আয়াস কিছু না বলে গলা খাকারি দিয়ে আবারও খেতে শুরু করলেন। তারপর আমার পায়ের থেকে নিজের পা দূরে সরিয়ে ইশারায় খেতে বললেন। আমি এবার নিশ্চিন্তে খেতে শুরু করলাম। কয়েক মিনিটের মাঝেই আয়াস খেয়ে উঠে চলে গেলেন ওপরে। কিন্তু আমার খাবার শেষ হতে না হতেই দাদিমা বারবার আমার খাবার পাতে আরও ভাত ঢেলে দিচ্ছেন, তার সঙ্গে তরকারি। প্লেটের দিকে অসহায় মুখে করে তাকিয়ে আছি আমি। আজ রাতে বোধহয় খাওয়া শেষ হবে না আমার। খাবারের পর্ব শেষ করে শুয়ে পড়েছি চাদর মুড়ি দিয়ে। আয়াস এখনো সোফায় বসে থেকে ল্যাপটপে কিছু একটা করছেন। আমি শুয়ে পড়লেও তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে উনাকে পর্যবেক্ষণ করছি। আমার সামনেই বসে আছেন চশমা চোখে দিয়ে। মাঝে মাঝে মুচকি মুচকি হাসছেন। ব্যাপারটাই যেন আমার গা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। কি এমন করছেন যে হাসতে হবে দাঁত কেলিয়ে? হঠাৎ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকাতেই আমি টুপ করে নিজের চোখ বন্ধ করে ফেললাম। তারপর আবারও ল্যাপটপে মন দিলেন উনি। আমিও চোখ খুলে উনার ওপর নজর রাখতে শুরু করলাম। প্রায় আধ ঘন্টা পর ল্যাপটপ বন্ধ করে আমার দিকে এগিয়ে এলেন আয়াস। আমি চোখ বন্ধ করে ঘুমানোর ভান করছি। আয়াস আমার কাছে এসে মাথা হেলে আমার দিকে তাকিয়ে আছেন, সেটা বেশ বুঝতে পারছি। উনার গরম নিঃশ্বাস আমার কপালে পড়ছে। ধীর গলায় উনি বললেন, ঘুমিয়ে পড়েছ? আমি কোনো উত্তর দিলাম না। চোখ বন্ধ করে আগের মতো শুয়ে থাকলাম। উনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু খেয়ে বললেন, নাটক জিনিসটা একদমই তুমি পারো না মায়াবিনী। আমি জানি তুমি জেগে আছো। আমাকেই এতক্ষণ দেখছিলে। আমি উনার কথায় চোখ মেলে তাড়াতাড়ি উঠে বসলাম। আয়াস চিন্তিত গলায় বললেন, ধীরে সুস্থে বসো। পিঠে লাগবে তো? লাগলে লাগুক। আগে আপনি বলুন কার সাথে কথা বলছিলেন? তীক্ষ্ণ গলায়। উনি আমার দিকে অদ্ভুতভাবে তাকালেন, যেন আমি কোনো ভুল কিছু বলে ফেলেছি। তারপর কপাল ভাঁজ করে বললেন, কার সাথে কথা বলবো? আমি জানি কারো সাথে অবশ্যই কথা বলছিলেন। নয়তো মুচকি মুচকি হাসবেন কেন? আমি কিন্তু সব দেখেছি। হাত নাড়িয়ে। আমার কথায় এবার উনি শরীর কাঁপিয়ে হেসে ফেললেন। হাসতে হাসতে যেন তার শহীদ হয়ে যাওয়ার উপক্রম। আমি এবার কড়া গলায় বললাম, কি এমন বললাম যে হাসতে হাসতে রুম অবধি কাঁপিয়ে ফেলতে হবে? হা 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 হা। তা বউ দেখছি আজকাল আমাকে সন্দেহও করে। বাট তোমায় জানিয়ে রাখি, তোমার ঘুমানোর নাটক দেখেই হেসেছি আমি। আর কাপল রুম বুক করার জন্য নানানরকম হোটেল দেখছিলাম, তো তাই হাসছিলাম। আমি এবার ঠোঁট উল্টিয়ে ফেললাম। আসলে লোকটা এত কিছু বোঝে কি করে? আমি তো উনি তাকালেই চোখ বন্ধ করেছিলাম। তারপর সন্দেহী গলায় বলে উঠলাম, কাপল রুম বুক মানে? ও হিয়েস, তোমায় একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমার হাতে বাসের দুটো টিকিট ধরিয়ে দিল আয়াস। আমি জিজ্ঞেসু দৃষ্টিতে উনার দিকে তাকাতেই উনি বললেন, আমরা তো বিয়ের পর কোথাও যাইনি। তাই ভাবলাম তোমায় নিয়ে বাসে জার্নি করে কক্সবাজার ঘুরে আসি। হানিমুনটাও না হয় সেখানেই হয়ে যাবে। 2 দিন পরেই আমরা যাচ্ছি। তোমার মনটাও ভালো হয়ে যাবে। আর আমার মেজাজটাও বেশ খারাপ হয়ে উঠছে। সেখানে গেলে আমরা দুজন না হয় সময় কাটাতে পারব। শুনেছি বাসে জার্নি নাকি খুব রোমাঞ্চকর হয়।
বিশেষ করে পাশে যদি বউ থাকে তাহলে তো কোনো কথাই নেই। এক গাল হেসে, হুমম। ঘুরতে নিয়ে যেতে চেয়ে আমাকে আপনার আঘাতগুলো ভুলিয়ে দিতে চাইছেন। আমার এই একটা কথায় উনার মুখে হাসি কোথাও যেন মিলিয়ে গেল। ঝকঝকে হাসির বদলে উনার মুখে ফুটে উঠল কষ্টের কালো মেঘ। আমি একটা মলিন হাসি দিয়ে শুয়ে পড়লাম। যেটাই করুন না কেন আপনার প্রতি যেসব অভিমান জমে আছে তা সারা জীবনের জন্য স্থায়ী হয়ে যাবে আয়াস। কখনো মন থেকে মুছতে পারবেন না আপনি। কথাটা বলেই আমি ওপাশ ফিরে শুয়ে পড়লাম। উনি কোনো প্রকার কথা মুখ থেকে বের করার আগেই চোখজোড়া বন্ধ করে ফেললাম। আমি জানি নিশা পাখি, আমার বাজে আচরণগুলো তোমাকে খুব কষ্ট দেয়। আমি তো এমন আচরণ করতে চাই না, তবে কেন হয়ে যায় এসব আমার দ্বারা? ভয় হয় মাঝে মাঝে আমার এসব আচরণগুলো তোমায় দূরে না সরিয়ে দেয়। তুমি আমায় ভালোবাসো সেটাও আমি জানি, কিন্তু কেন এখনো নিজের ভালোবাসা নিজের মনেই লুকিয়ে রেখেছ সেটার কারণ আমার আজও অজানা। তুমি কবে নিজের মনের কথা আমায় বলবে? সেই আশায় আমি আজও রয়েছি। কথাগুলো বলে আনিশার দিকে তাকালো আশ। আয়াসের কথাগুলো আনিশার কান পর্যন্ত পৌঁছায়নি, কারণ এতক্ষণে সে গভীর ঘুমে তলিয়ে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে হেঁটে এসে বিছানায় শুয়ে আনিশাকে কাছে টেনে নিয়ে আলতো জড়িয়ে ধরল সে। অতঃপর সেও চোখ বন্ধ করে ফেলল। চোখের পলকেই দুটো দিন কেটে গেল। আমার শরীরের ব্যথা কমে গেলেও মনের ব্যথাগুলো কোথাও লুকিয়ে ঘাপটি মেরে বসে আছে। তাদের তাড়ানোর কোনো রকম ইচ্ছে আমার নেই। থাকুক না তারা তাদের মতো। মাঝে মাঝে কিছু মনের ব্যথা তাড়ানো অসম্ভব, তাই বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই, তারা আছে থাকুক তাদের মতো। বাসের সামনের দুটো সিট বুক করেছেন আয়াস। আমরা লাগেজ রেখে এসে বসেছি। সবেমাত্র ভোর হয়েছে। বাসে জার্নি করতে বরাবরই ভালো লাগে আমার, তবে আজকের দিনটা ভিন্ন। আজকে মনের ভেতরে থাকা অনুভূতিটাও অন্যরকম। কেননা আমার পাশে বসে আছে আমার প্রিয় মানুষটা। তাকে কি বলে একখা দেন আমার জানা নেই, কিন্তু তাকে তো কোনো না কোনোভাবে ভালোবেসেছি। আর ভালোবাসার মানুষটাকে তো প্রিয় মানুষই বলা হয়, তাই তাকে প্রিয় মানুষ বলেই একখা দিলাম। বাস চলতে শুরু করছে। জানালা হালকা খুলে দিল আয়াস। ঠান্ডা আর প্রচণ্ড বেগের বাতাসে আমার ভিজে চুলগুলো আয়াসের মুখে বারে বারে আছড়ে পড়ছে। তাই আমি জানালা বন্ধ করতে গেলেই আয়াস আমার হাত ধরে উজ্জ্বল চেহারা নিয়ে বললেন, থাক না, আমার অনেক ভালো লাগছে এভাবে। কিন্তু আমার চুলগুলো যে বিরক্ত করছে আপনাকে। উনি মুচকি হেসে আমার হাতে চুমু খেয়ে চোখ বন্ধ করে স্বস্তির গলায় বললেন, কই, আমি তো বলিনি আমার বিরক্ত লাগছে। কোথাও শুনেছি যে মেয়েদের চুলের গন্ধ নাকি যেকোনো পারফিউমকে হার মানিয়ে দিতে পারে। আজকে তার প্রমাণ আমি হাড়ে হাড়ে পাচ্ছি। আর এখন আমাকে এই বিখ্যাত পারফিউমের মাঝেই ডুবে থাকতে দাও তুমি। এই গন্ধের নেশায় ডুবে থাকতে চাই আমি। কথাটা বলে আমার ঘাড়ের কাছে পড়ে থাকা চুলে নিজের মুখটা গুজে দিল আয়াস। আমি মুচকি হেসে উনার মাথায় মাথা ঠেকিয়ে বাইরে তাকিয়ে থাকলাম। সকাল সকাল পার্কে বসে আছে রুষা। ঘড়ি দেখে বারবার কারো আসার পানে চেয়ে আছে ও। বসে থাকতে না পেরে উঠে দাঁড়িয়ে পায়চারি করতে শুরু করল সে। মিনিট 10 পরেই দেখা মিলল মানুষটির।
অনির্বাণ এক প্রকার দৌড়েই রুষার দিকে এগিয়ে আসছে। রুষার সামনে এসে হাঁপাতে লাগল ও। এদিকে রুষা চোখমুখ গরম করে দাঁড়িয়ে আছে। অনির্বাণ খানিকটা হাসার চেষ্টা করে শান্ত গলায় বলল, সরি রুষ পাখি, আসলে রেডি হতে দেরি হয়ে গেছে। রুষা তেতে উঠে বলল, এই তুমি কি মেয়ে? তোমার রেডি হতে টাইম লাগবে কেন? হ্যাঁ, টাইম তো আমার লাগার কথা, অথচ দেখো তুমি আমায় এখানে আসতে বলে তুমি নিজেই লেটলতিফ হয়ে গেছ। আমার কলেজ আছে, আর তুমি লেট করছো। এই রেডি হতে টাইম লাগে কেন? হ্যাঁ, অন্য কোনো মেয়ের সাথে ডেটিং করতে যাও নাকি, যে ড্রেস চুজ করতে করতে টাইম লাগে? অনির্বাণ জিহ্বাতে কামড় দিয়ে দ্রুত মাথা নাড়িয়ে বলে, না না, তোমাকে তো কত কষ্টে নিজের বানিয়েছি, আর কারো নিজের বানানোর ইচ্ছে নেই বাবা। হুহ, কি বলার জন্য ডেকেছ সেটা বলো। কোমরে হাত দিয়ে অনির্বাণ তাড়াহুড়ো করে ঘড়ি দেখে বলল, আসলে কি হয়েছে শোনো, আমাকে ইমার্জেন্সি ডিউটির জন্য কয়েকদিনের জন্য রাজশাহীর বাইরে কক্সবাজার যেতে হবে। রুষা স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ তো যাও না। রুষার কথা শুনে অসহায় মুখে করে নিল অনির্বাণ। এক রাশ হতাশা নিয়ে বলল, আমি দূরে যাচ্ছি, তোমার কষ্ট হচ্ছে না? আমায় মিস করবে না? অবশ্যই না। তুমি তো আর সারা জীবনের জন্য কক্সবাজারে সেটেল হয়ে যাচ্ছ না যে মিস করতে হবে। শেষমেশ আসতে হবে হবে আমারই কাছে। রুষার কথায় নিজের মুখটা ভার করে ফেলল অনির্বাণ। গম্ভীর গলায় বলল, ওহ, আমি আসছি তাহলে। কথাটা বলে পিছন ফিরে হাঁটতে লাগল অনির্বাণ। কয়েক ধাপ যেতেই রুষা দুম করে এসে ওর সামনে দাঁড়াল। অনির্বাণের হাত ধরে মিষ্টি হেসে বলল, মিস ইউ অনি। রুষার কথা শুনে অনির্বাণের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। অনির্বাণের উদ্দেশ্য রুষা এবার চোখ রাঙিয়ে বলল, তাড়াতাড়ি কাজ শেষ করে আসবে, আর হ্যাঁ, কোনো মেয়ের দিকে যেন চোখও তুলে তাকাবে না, তাহলে কিন্তু চোখ তুলে নেব। অনির্বাণ একগাল হেসে রুষার গাল টেনে বলে ওঠে, পাগলিটা, চলবে।